আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে। বৈঠকি কথায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব চৌধুরী, আমরা প্রথমেই যে প্রসঙ্গে যেতে চাচ্ছি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আমাদের দেশ চালাচ্ছেন, ওনারা সংস্কারের কিছু কর্মকাণ্ড নিয়ে অগ্রসর হচ্ছেন, কিন্তু পাশাপাশি দেশটাকে তো এই মুহূর্তে চালাতে হচ্ছে। দেশের যে বর্তমান অবস্থা, বিভিন্ন রকম সংকটের মধ্যে দেশ আছে, সেই সংকটগুলি কিন্তু আমরা তাদের কাছ থেকে আশা করি যে তারা এইগুলোকে কন্ট্রোল করবেন। আমি আপনার কাছে যে প্রসঙ্গটা নিয়ে আসছি সংকটে, সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কাছে কি মনে হয়, কেমন এখন? আহ এই অন্তর্বর্তীকালীন সরকার যে কয়টা সংকট কিংবা চ্যালেঞ্জ ফেস করতেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আহ সন্তোষজনক কোনোভাবেই বলা যাবে না। কোনো কোনো এলাকাতে কিছুটা অবনতিশীল বলা যায়। কারণ আপনি যদি দেখেন, ঢাকার দিকে এক ধরনের আছে পুলিশ, থানায় যে লোকে মামলা করতে পারে বা পুলিশের সহায়তা আহ কোনো না কোনো ভাবে পেতে পারে। কিন্তু মফস্বলের দিকে অনেক জায়গায় কিন্তু পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ বলা যায় যে তারা অনেকটা কর্মবিরতিতে আছেন, তারা থানার ভিতরেই আছেন। সব পুলিশ নাইও। যেমন আমার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়, দত্তপাড়ায়। সেখানে আমি দেখেছি যে ফাঁড়িগুলিতে কিন্তু পুলিশ নাই, থানাতে আছে। কিন্তু তারা অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন। এখন নতুন একজন ওসি সাহেব এসেছেন, দেখি উনি কতটা কার্যকরী ঢাকা করতে শহরে পারেন। কেমন দেখছেন? ঢাকা শহরে কেমন দেখছেন? ঢাকা শহরে ওটা- অনেকে আমাকে কমপ্লেন করছেন যে রাতের বেলা নাকি 10টার দিকে, 7টা, 9টা 10টার দিকে রাস্তায় কোনো ট্রাফিক পাওয়া যায় না, এবং তখন একটা বিকট অবস্থা তৈরি হয়। এবং যখন নাকি এই আন্দোলনের পরে, শেখ হাসিনা গভর্নমেন্ট পতনের পরে প্রথম কিছুদিন ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করত, এখন তো তারাও নাই। তো এইটা কেন? এই যে আপনার নিয়ন্ত্রণহীনতা, এটা কি কোনো মানে ভালো ইঙ্গিত বহন করে কিনা? একটা বিষয় হচ্ছে কি, যে ছাত্রছাত্রীরা মাসের পর মাস ধরে রাস্তাঘাটে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন, এটা তো কোনো মানে এটা কোনো কিছু হতেই পারে না। ছাত্রদেরকে ক্লাসে যেতে হবে, এবং এইসব তরুণরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক হয়তো কিছুদিন করছেন, পরিস্থিতি অনুসারে তাদের করতে হয়েছে, কিন্তু সবসময় তো করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে, তাই বললাম না যে পুলিশ অনেকটা কর্মবিরতিতে গেছে, নিষ্ক্রিয়তা হচ্ছে, ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা। কারণ ট্রাফিক পুলিশকে তো কেউ আক্রমণ কখনোই করে নাই। ট্রাফিক পুলিশ কিন্তু সবসময় সকল রকমের জনরোষের ঊর্ধ্বে আছে ট্রাফিক পুলিশকে। এখন ট্রাফিক পুলিশ থাকে না কেন? ট্রাফিকে যত পুলিশ আছে, তারা কেন কাজে নামে না আপনার? এটা এখানে আমাদের একটা কি বলবো, একটা গ্যাপ আছে। এই যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে অনেকটাই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। এখানে কতগুলি জিনিস কিন্তু করা উচিত ছিল। যেমন ধরেন, মফস্বলের দিকে পুলিশের নিঃসন্দেহে তাদের নিরাপত্তাহীনতা আছে। কারণ জনগণ এবং পুলিশের সাথে যে সম্পর্কটা অবিশ্বাসের সম্পর্ক হয়ে গেছে, তার জন্য পুলিশই দায়ী মূলত। তারা যেভাবে জনগণের উপরে আহ গুলিগালাজ করেছেন, সহজে এটা ঠিক হবে না। সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছু কিছু থানায়, কিছু কিছু না, অধিকাংশ থানায় কিন্তু 20 জন 25 জন করে যদি বিজিবি দিতে পারতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাহলে কিন্তু জি। এই পুলিশরা আর সব জায়গায় না দেন, যেখানে যেখানে, হ্যাঁ। এবং এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতে পারত। জি। আরেকটা জিনিস হলো কি, আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে বিভিন্ন রকম মাজার ভাঙচুরের একটা প্রবণতা আমরা দেখছি বিভিন্ন জায়গায়। এর আগে যেটা ছিল, বিভিন্ন সাংস্কৃতিক স্থাপনাকে ভাঙচুর করা হয়েছিল। তারও আগে একদম শুরুর দিকে মন্দির ভাঙারও দুই একটা ঘটনা কিন্তু দেখেছি আমরা, আগুন দেওয়ার ঘটনা দেখেছি, যে মাজারগুলিতে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। তো এইটা নিয়ে এখানে কোথাও আমরা দেখছি না যে এই ক্ষেত্রে পুলিশ সক্রিয় হয়েছে, অথবা সরকার ভাঙাচোর, এই ধরনের ভাঙচুরের পর সরকার কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছে, সেটা কিন্তু আমরা দেখছি না। তো এটার এটা কেন হচ্ছে, এবং এটাকে এখান থেকে বের হওয়ার উপায় কি? এখান থেকে আপনার কিন্তু সহসা বের হতে পারবেন না। কারণ কি, যারা মাজার ভাঙে তারা কিন্তু আদর্শগত কারণে ভাঙে। তারা মনে করে কি যে আপনার
এই যে সালাফি মুসলিমরা, তারা মনে করে কি মাজার হচ্ছে শিরক, মাজারকে পূজা করা হয়, অনেক জায়গায় পূজা করে, বাজারে অনেক জায়গায় আছে অনৈতিক কর্মকাণ্ড হয়। এখন তারা কিন্তু আদর্শগত পয়েন্টে মনে করে যে মাজার থাকা উচিত না, মাজার অ্যাকচুয়ালি কোনো মাজারই থাকা উচিত না। কিন্তু আবার অনেক লোক আছে বাংলাদেশের একটা বিশাল অংশ আছে যারা মাজার মাজার কাছে যায়, তাদের যেমন আপনার আজমির শরীফে কত নিজামুদ্দিন আউলিয়ার দরগায় বলে, আপনি যেমন হযরত শাহজালাল, এখন আপনি কি কোনোভাবে হযরত শাহজালালের মাজার ভেঙে দিতে পারবেন? বা ভেঙা চিন্তা করা উচিত না, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি লোক যে জিনিসকে শ্রদ্ধা করে সেই জিনিসকে ভেঙে দেওয়া মানে হচ্ছে সেই লোকগুলির শ্রদ্ধাকে আপনি অস্বীকার করলেন। এইসব লোকজন একসময় তারা, এটা অবাক কাণ্ড যে মন্দির আপনি পাহারা দিচ্ছেন আবার মাজার ভাঙতেছেন, এবং সরকার এখানে নিশ্চুপ হয়ে বসে আছে। এই জিনিসগুলিকে ঠেকাতে হবে, এবং লোককে, আজকে মাজার ভাঙতেছে, কালকে কিন্তু প্যাগোডা ভাঙবে। এক একজনে এই ভাঙচুর, এই ভাঙচুরটা তো সম্পূর্ণভাবে অবৈধ, অগ্রহণযোগ্য, এবং এটাকে আপনার প্রিভেন্ট করা দরকার। আমি এখানে শুনি নাই যে সরকারের একটা কঠিন বার্তা যাচ্ছে যে তোমরা মাজার ভাঙতে যেও না, যেখানে যে মাজারে যদি কেউ পূজা করে সেটা তার বিষয়, সেটা তার বিষয়। বার্তাটা আপনি কিভাবে দেবেন? বার্তা দেওয়ার তো একটা পদ্ধতি হতে পারতো যে এই সমস্ত ভাঙচুরের সঙ্গে যারা জড়িত তাদেরকে সেখানে ধরে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা, সাজা দেওয়া। কিন্তু সেরকম কোনো ঘটনা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কেবল মুখে বললে কি সে বার্তা মানুষের কাছে যাবে? অফকোর্স নট, অফকোর্স নট। এবং যারা যারা এই মাজার ভাঙছেন তারা তো তাদের এক ধরনের মৌলবাদী বিশ্বাস থেকে তারা মাজার ভাঙছে, তাদেরকে সহজে আপনি নিবৃত্ত করতে পারবেন না। এখানে দরকার ছিল আইন শৃঙ্খলা বাহিনী যদি উপস্থিতি থাকতো সব জায়গায়, আইন শৃঙ্খলার যদি এইরকম অবনতি না হতো, অবনতি না হতো, আমি অবনতি বলছি ইচ্ছাকৃত ভাবে, কারণ প্রতিনিয়তই আমরা দেখতেছি যে চাঁদাবাজি হচ্ছে, আপনার খুন খারাপি হচ্ছে, জায়গায় জায়গায় খুন খারাপি হয়ে যাচ্ছে, আপনার লুটপাটেরও ঘটনা আছে। লুটপাট যে হচ্ছে না, তারা চাঁদাবাজি যেটা, সেটা তো ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। জি, সুতরাং আমি ওটা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম আপনাকে যে দেখেন, আমরা যদি আইন শৃঙ্খলা রক্ষার কথা বলি তখন এই ধরনের ভাঙচুরের পাশাপাশি আরো যে একটা বড় ইস্যু আছে আইন শৃঙ্খলায় অবনতির ক্ষেত্রে, সেটা হলো চাঁদাবাজি। চাঁদাবাজি আগে তো ব্যাপক আকারে সারা দেশে ছড়িয়ে পড়েছে। তো এখন যেটা হচ্ছে, অনেকেই বলছে যে চাঁদাবাজির নাকি চেহারা চেঞ্জ হয়ে গেছে, চেহারা দুভাবে চেঞ্জ হয়েছে। আপনার সঙ্গে একটু মিলাই নিন এটা আসলে ঠিক কিনা। অনেক জায়গায় ওই চেয়ারেই নতুন চাঁদাবাজরা বসেছে, আবার অনেক জায়গায় আগের লোকটাই আছে, সে সঙ্গে কিছু নতুন লোকজন জুটিয়ে নিয়েছে। আমার কাছে কিছুদিন আগে একটা এক্সাম্পল, একজন লোক অভিযোগ দুঃখ করে বললেন, উনি নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তো উনি বললেন যে উনি নাকি এই পূর্বাঞ্চলে ওনার একটা নির্মাণ কাজ হচ্ছিল, সেখানে আগে আওয়ামী লীগের একজন লোক এসে চাঁদাবাজি করতো, তার সঙ্গে আওয়ামী লীগের কিছু লোকজন ছিল। এখন ওই লোকটাই আসতেছে, কিন্তু সঙ্গে লোকগুলো চেঞ্জ হয়ে গেছে, সঙ্গে যারা আসতেছে তারা বিএনপি। এবং তার মানে মূল যে চাঁদাবাজ সেই বিএনপির লোকগুলোকে কিন্তু বিপুল অর্থ দিয়ে তার দলভুক্ত করে নিয়েছে। চাঁদাবাজদের আসলে এখানে কোনো দল আর কোনো গুরুত্ব পাচ্ছে না। তো এই ধরনের দৃশ্যের কথা, এই ধরনের কথা কি আপনি, ঘটনার কথা আপনি শুনেছেন? নিঃসন্দেহে এটা হচ্ছে কি, যদি আপনি ব্রডলি ক্যাটাগরাইজ করেন যে চাঁদাবাজ, এক চাঁদাবাজের জায়গায়, আওয়ামী চাঁদাবাজের জায়গায় বিএনপি চাঁদাবাজ আসতেছে, তার মাঝে কিন্তু একটা সময় আছে, সেই সময়টা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড। এখন এরা যেটা করছে যে ট্রানজিশন টিম, এই বিএনপি চাঁদাবাজরা পেছনে আছে, এবং আওয়ামী লীগের চাঁদাবাজকে তারা ভাড়া করছে। আওয়ামী লীগের চাঁদাবাজ, সরি, আওয়ামী লীগের চাঁদাবাজরা আহ, আহ, পিছনে আছে। সামনে আছে। আহ, হ্যাঁ, পিছনে আছে, সামনে নিয়ে আসতেছে ওই বিএনপির কিছু লোকজনকে আয়না, তারা চাঁদাবাজি শুরু করে দিছে এবং চালাই যাচ্ছে। একটা সময় আসবে যে এটা আর থাকবে না, পিওর বিএনপির লোকেরাই চাঁদাবাজি করবে। কারণ বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে এটা যে আপনার একটা সরকার যায় আর একটা সরকার আসে, কিন্তু বাংলাদেশের জনগণের যে দুর্ভোগ, যে চাঁদাবাজদের যে অত্যাচার, তারপর লুটপাট, এগুলি কিন্তু থেকেই যায়। আমার বাড়ি হচ্ছে এই মাদারীপুরের শিবচর উপজেলার আপনার দত্তপাড়ায়। সেখানে যেটা আমি দেখতেছি যে একই, আপনি যে কথাটা বললেন না, যে একজন আওয়ামী লীগের সন্ত্রাসী, সে বহু ভূমি দখল করছে, বহু লোকের উপর অত্যাচার অবিচার করছে, মানুষকে হেনস্থা করছে। সেই লোকটা
আপনার বিএনপি এবং বাইরের কিছু দল ছুট বিভিন্ন লোক নিয়ে নতুন একটা অর্গানাইজেশন করছে, নাম দিছে আমরা আমাদের জন্য। এখন এই আমরা আমাদের জন্য তারা এই প্রত্যেক সপ্তাহে একদিন গণভোজের আয়োজন করে, কিন্তু তাদের কাজ হচ্ছে যে ওইখানে সূর্যনগর বলে একটা জায়গা আছে, বাণিজ্য কেন্দ্র, ওইখানে তারা চাঁদাবাজি করে, লুটপাট করে, দখল করে, এইটা করে সেইটা করে, লোকজনকে হেনস্থা করে, হুমকি দেয়, এটা দেয় সেটা দেয়, এটা কিন্তু চালাই যাচ্ছে। এটা এখন পুলিশকে বলা হয়েছে, কিন্তু পুলিশ কোনো অ্যাকশনই নিচ্ছে না। ওইখানে যে কলেজের কিছু ছাত্র আছে, ইলিয়াস আহমেদ চৌধুরী যে কলেজ, সেখানে যারা কর্তৃপক্ষ, তাদের কিছু স্টাফ আছে, সবাই মিলে নির্বিঘ্নে এই লুটপাট বলেন, জমি দখল করছে যা, সেগুলি সে ছাড়েও না, সে সুন্দরভাবে এটা চালাই যাচ্ছে। সামনে আছে কিন্তু সোকল বিএনপির কিছু লোকজন, তার দল ছুট, কিছু কর্মী, কিছু ইত্যাদি। তো এই যে ঘটনাটা ঘটতেছে, এতে কি হচ্ছে, সাধারণ লোক দেখতেছে এ কি, কি হচ্ছে, এবং তারা আবার সুকৌশলে একটা তথ্য ছড়াচ্ছে যে শেখ হাসিনা যে কোনো দিন, এই যে শেখ হাসিনার যে অডিও রিলিজ করার আগেই তারা কিন্তু বলতো যে শেখ হাসিনা যে কোনো দিন বাংলাদেশে এসে পড়বে, এখানে সে আগের সে এমপি যারা আছেন তারাই এখানে থাকবেন। এই কথা শুনলে কিন্তু সাধারণ পাবলিক, জনগণ কিন্তু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যায় কেন? যে আমাদের শিবচরে বলেন বা অন্যান্য জায়গায় বলেন, এইসব আওয়ামী লীগের এমপিরা মানুষজনকে এত ভাবে নির্যাতিত করছে, এত ভাবে মামলায় ফেলে দিছে। আমাদের শিবচরে কমপক্ষে 3,000 থেকে 4,000 লোক আছে, তারা বেসিক্যালি ভিন্ন মতাবলম্বী বলবো। সবাই যে বিএনপি করে তা না, সবাই তাদের কথা অনুসারে, এমপির কথা অনুসারে না হলেই তাকে মামলায় জড়ায় দিত। মিনিমাম আচ্ছা। 10টা মামলা, আর উপরে তো ধরেন 40, 50, 60, 70 মামলা আছে, অনেকগুলি আছে। আপনি এমন মামলা, গুম কেস বলেন, গুম কেস আপনার চলতেই থাকে। আপনার ভাষা লাশ, ফ্লোটিং যে ডেড বডি আসে, ওইটা একটা মামলা দিলে কিন্তু এটা সলভ হয় না, তারা ওই জামিনে থাকে। এইভাবে করে 3-4 হাজার ভাষাভাষী লোকের বিষয়টা কি? ভাষালাস মানে কি বুঝলাম না। ভাষা লাশ, হ্যাঁ, এই জিনিসটা কি? এই জিনিসটা হলো কি যে আনআইডেন্টিফাইড একটা লাশ যদি আসে, নদীতে পাওয়া যায়, তখন হ্যাঁ। একটা কেস হয়। এই আচ্ছা। লাশটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কেউ জানেও না। এখন ওইখানে ধরেন 250 লোকের নাম দিয়ে দিল, 250 লোকের নাম দিয়ে দিল আসামি হিসেবে, 200 লোকের নাম দিয়ে দিল, আবার টাকার বিনিময়ে নাম কাটায় দেয়। ওখানে ওই ধরনের লোকজন আছে, টাকার বিনিময়ে মানে ব্যাপক। এটা তো আগে হতো, এটা কি এখনো চলছে? না, এখন এই জিনিসটা করতে পারতেছে না, এটা এখনই করতে পারতেছে না। কিন্তু যারা এই কাজগুলি করছে, যারা এই এই যে জমি দখল করছে, যারা এই ধরনের মামলা দিছে, বা মানুষের মানুষকে হত্যা করছে কিংবা মানুষকে মারছে, তাদের বিরুদ্ধে তো একটা মামলা করবে। সংবুদ্ধ লোকজন একটা মামলা করবে, নাকি বাড়ি পোড়াই দিবে? তারা মামলা করবে তো। মামলা করতে গেলে এই যে ওসি ছিল একজন সুব্রত রয় আমাদের শিবচরের, সে মামলা নেন না, তো সরে থাকে। যেমন শিবচরে একটা আওয়ামী সন্ত্রাসীর কাছে একটা মামলা আমি 4-5 দিন আগ পর্যন্ত জানি, হতে পারে নাই, হতে পারে না, হতে দিবে ও, না। মানে এই পট পরিবর্তনের পরেও? না, দিতে দেবে। কারণ কি, এই পট পরিবর্তন হয়েছে, গণভবনে শেখ হাসিনা নাই, কিন্তু সচিবালয় তো শেখ হাসিনার সচিবরা আছে। আপনাদের 85 জন সচিব, তার মধ্যে ধরেন 10-12 জনকে ওএসডি করা হয়েছে কিংবা চুক্তি ক্যান্সেল করছে। বাকিরা তো শেখ হাসিনা দ্বারা মনোনীত, তার দ্বারা তাদের তাদের আদর্শের, এই তাদের আদর্শ হচ্ছে লুটপাট, চুরি, অনিয়ম করা, সেই সচিবরা তো আছেন। সেই সচিবরা আবার এই জেলায় জেলায়, বেশিরভাগ জেলাতেই তাদের দ্বারা মনোনীত ডিসিদেরকে পাঠাইছেন। এখন সচিবরা আওয়ামী পন্থী, শেখ হাসিনার পন্থী, ডিসিরা হচ্ছে সেই সে সেসব সচিবদের মনোনীত ডিসি। তাহলে ওসি কোন দিকে যাবে? ওসি কি জনগণের পক্ষে যাবে? ওসি তো চিন্তা করে দেখতেছে সব সাহেবরাই তো আছে, আমরা শুধুমাত্র শেখ হাসিনা নাই। ওই যে আবার বলে যে শেখ হাসিনা চলে আসতে পারে। কারণ কি, মানুষ এখন ভয় পায়। শেখ হাসিনার সম্বন্ধে মানুষের ধারণা সে একজন অশরীরী প্রেতাত্মা, যে সারা বাংলায় সে ঘুরে বেড়াইতে পারে, এবং তাকে আর কেউ মানুষ হিসেবে ভাববে না। এই কারণে ভাবে না যে মহিলা, তার অর্ডারে 2 থেকে 3 হাজার, এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমরা তো জানি না কত লোক মারা গেছে, 2 থেকে 3 হাজার তরুণ, যুবক, কিশোর খুন হয়ে গেছে। তারপরে তার কিন্তু একটা বার সে অনুশোচনা প্রকাশ করে নাই যে এই জিনিসটা ভুল ছিল, এত লোকের মৃত্যু হওয়া উচিত হয় নাই, একবারও বলে নাই। তার কথা হচ্ছে আমি আবার ক্ষমতায় আসবো, আবারও আমি হত্যাকাণ্ড চালাবো। সুতরাং মানুষ যে ভয় পায়, মানুষ যখন বলে, এমপির ভাই যখন বলে ওই আমরা আমাদের জন্য
যে আমার দুই ভাই আবার এখানে আসবে, তখন কিন্তু মানুষ ভয় পেয়ে যায়। এখন এর জন্য আপনি কি করতে পারেন? আপনার কি, আমি ওসিকে বললাম আমি দেশে যাব, আমি শিবচরে যাব, আমাকে নিরাপত্তার ব্যবস্থা করে দেন। সে বললো যে একে বলতে হবে, এসপি কে বলতে হবে, ডিআইজি কে বলতে হবে। কি ধরনের কথা! সে ওখানে ওসি, তার তো দায়িত্ব হচ্ছে বাংলাদেশের একজন নাগরিক, যখন সিনিয়র নাগরিক যখন বলছেন যে আমাকে নিরাপত্তা দেন। আমি একজন সাবেক সচিব পর্যায়ের সাবেক একজন একটা কমিশনের চেয়ারম্যান ছিলাম, আমার নিরাপত্তা সে দিবে না? হি রিফিউজড। এই ধরনের লোকজন কারা? এরা তো সেই শেখ হাসিনার ফলোয়ার। আপনি কি মনে করেন আপনাদের শিবচরে যে ঘটনা, এটা কি সারা দেশে এরকম আছে? আপনি আরো খবর পেয়েছেন? আমাদের শিবচর খবরটা আমি যেহেতু জানি, সেজন্য আমি অনেকটা ভিভিডলি বলতে ডিটেল পারলাম, করতে কিন্তু পারেন, অনেক হ্যাঁ। জায়গায় আছে, অনেক হুম। জায়গায় সে একই ঘটনা, একই ঘটনা। আপনার হয়তো কম বেশি আছে, সব জায়গার তো তথ্য আমার পক্ষে একজন প্রাইভেট সিটিজেন হিসেবে নেওয়া যায় না, কিন্তু রাইট, পত্র রাইট, পত্রিকা, রাইট। আপনার সোশ্যাল মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে গুণগত কোনো চেঞ্জ হয় নাই, যে র্যাডিক্যাল চেঞ্জ হওয়া উচিত তো ছিল। এর জন্য আপনার মানে কাকে দায়ী করবো? মানে কার দায়িত্ব এগুলো মানুষের মনে? এই যে ভিত্তিটা, এই যে আপনি যেটা বললেন যে শেখ হাসিনার প্রেতাত্মা এখন বিভিন্ন মানুষের সারা দেশের প্রান্তিক অঞ্চলে মানুষের মনে এখন ভয় দেখিয়ে বেড়াচ্ছে। মানুষের মন থেকে এই ভয়টাকে দূর করার দায়িত্বটা কার আসে? তারা দায়িত্ব কেন ছিল পারছে না? দায়িত্ব ছিল সরকারের, অর্থাৎ উপদেষ্টাদের। কিন্তু উপদেষ্টারা কি করলো? আপনি দেখেন যে এই যে ডিসিদের যে ফিট লিস্ট করলো, সেই শেখ হাসিনার আমলের যে ফিট লিস্ট থেকেই আহ তাদেরকে নতুন ডিসি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। তারা অলরেডি চলে গেছেন, সব জেলায় জেলায় যে তারা জয়েন করছেন। এখন এটাকে আহ যারা মানে বঞ্চিত, তারা কিন্তু সংবুদ্ধ হয়ে বেশ হইচই করছেন। তারা যখন মিটিং করলেন ক্যাবিনেট সচিব এবং আপনার জনপ্রশাসন সিনিয়র সচিবের সাথে, বলার পরে ওনারা বললেন যে আমরা এটা নিয়ে চিফ অ্যাডভাইজারের সাথে আলাপ করব। চিফ অ্যাডভাইজারের সাথে যখন আলাপ করতে গেলেন, সেখানে তো আছেন আলিমা মজুমদার সাহেব এইসবের দায়িত্বে। তারা বললেন যে না, যে লিস্ট করা হয়েছে শেখ হাসিনার আমলে, ঠিক আছে, ফিট লিস্ট থেকে যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকেই রাখা হবে এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। তার মানে হলো কি? একটা মেসেজ গেল ফিল্ড লেভেলে যে এই আগের যে আওয়ামী সন্ত্রাসী সরকারের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা, তারা কিন্তু তাদের জায়গায় আছে। এখন ধরেন তাদের অধীনস্থ হচ্ছে ইউনো, তাদেরই অধীনস্থ হচ্ছে ওসি। এটা আপনি তারা বলেছেন একদম। হম। তারা তো ওই ওই ওইটাকেই ফলো করতেছেন। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে দেশে এখন কি অবস্থা বিরাজ করছে। যদিও এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, কিন্তু তারপরেও প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এখনো কিন্তু সে আগের ধারায় অব্যাহত আছে। এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে এই পতনে আমাদের সাধারণ মানুষের লাভটা কি? প্রিয় দর্শক, এ নিয়ে আমরা পরবর্তীতে আবারও কথা বলবো। আপনারা সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।